বড় অপুর বরের সাজে যখন নিজের ভালোবাসার মানুষটিকে দেখেছিলাম, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যেন। অবাক হয়েছিলাম ভীষণ। যার সাথে 3টা বছর সম্পর্ক, সেই মানুষটি কিনা আমার নিজের বড় অপুর স্বামী হতে যাচ্ছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার। গতকাল রাতেও তো মাহিরের সাথে আমার কথা হয়েছিল, সে তো বলেনি যে আজ ওর বিয়ে। ভার্সিটির 4র্থ বর্ষের ছাত্রী আমি। পড়ালেখার খাতিরে ঢাকায় যাওয়া হয়েছিল। সেখানে হঠাৎ একদিন পরিচয় হয় মাহিরের সাথে। আস্তে আস্তে ভালো লাগা, তারপর ভালোবাসা। সব সময় ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করতাম আমি, কিন্তু মায়েরকে কেন জানি খুব ভালো লাগতো। আমার বেস্ট ফ্রেন্ড রিফাত জন্মদিনে তাদের বাড়িতে গেলে মায়ের আমার পিছু নেই। রিফাত খালতা ভাই হয় মাহির। প্রতিদিন আমার পিছু নিয়ে আমাকে কেউ ডিস্টার্ব করলে তাদের পানিশমেন্ট দেওয়া, প্রতিদিন আমার মেশে আমার রুমের দরজার সামনে একগুচ্ছ কাঠগোলাপ রেখে যাওয়া, আমার ছোট্ট ছোট্ট বিষয়ে খেয়াল রাখাই তার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি করেছিল। তারপর শুরু হলো মেসেঞ্জারের চ্যাট। 1 ঘন্টা 2 ঘন্টা করে করে সারা রাত চ্যাট করার অভ্যাস করে ওঠা। যত সময় যাচ্ছিল আমি তার শহরের মায়ে পড়ে যাচ্ছিলাম। একটা সময় সে আমাকে প্রপোজ করে বসলো। আমি ততদিন তাকে ভালোবেসে ফেলেছি, তাই প্রপোজাল আমি গ্রহণ করে ফেলি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি আর মাহির ছিলাম বেস্ট কাপল। আমাদের মাঝে ঝগড়া হতো প্রচুর, তবে একজন আরেকজনকে ভীষণ ভালোবাসতাম। দুজন দুজনের প্রতি বিশ্বাসটাই ছিল খুব। চোখ বুঝে আমি মাহিরকে বিশ্বাস করতে পারতাম। 2 বছর আগে মাহির পড়াশোনা শেষ করে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে। সে যতই ব্যস্ত থাকতো না কেন, আমাকে সময় দিতে কখনোই ভুলতো না সে। কথা ছিল আমি পরীক্ষাটা দিলে বিয়ের প্রস্তাব পাঠাবে আমাদের বাড়িতে। ভাগ্যের কি পরিহাস, বিয়ের প্রস্তাব আমাদের বাড়িতে ঠিকই পাঠানো হয়েছে, তবে সেটা বড় আপুর জন্য। আমার সেই ভালোবাসার মানুষটি আজ আমায় ঠকালো। আপু বিয়ের খবর শুনেছি 4 দিন আগে। হঠাৎ করে নাকি বিয়েটা 4 দিন আগেই ঠিক করা হয়েছে। আপুর পর ঢাকার, তাও জানতাম আমি। আমার খাগড়াছড়িতে আসার কথা ছিল 3 দিন আগে, তবে আমার পরীক্ষা থাকায় আসতে পারিনি। গতকাল রাতেই পাড়ি জমিয়েছে খাগড়াছড়ির পথে। বড় অপুর বিয়ে নিয়ে খুব আনন্দে ছিলাম, তবে এখন মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এক অসহ্য যন্ত্রণায়। কি রে অনু, এখানে দাঁড়িয়ে থেকে দুলাভাইকে দেখে যাবি নাকি তনুকে রুম থেকে নিয়ে আসবি? জামা, তনুকে নিয়ে এসে তোর দুলাভাইয়ের পাশে বসা। মায়ের কথায় ভাবনার ছেদ পড়ল অনুর। চোখ তার লাল হয়ে আছে, চোখে পানি চিকচিক করছে। চাইলেই এখন সবার সামনে কাঁদতে পারবে না অনু। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মায়ের আড়ালে চোখের পানি মুছে নিল অনু। মায়ের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, এখনই যাচ্ছি আম্মু। বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে অনু, চোখ শুধু ভিজেই যাচ্ছে। তনু রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে যায় অনু। তার পা আর সায় দিচ্ছে না এগিয়ে যেতে। তনু বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক লাজুক হাসছে। তনুকে দেখেই বোঝা যাচ্ছে সে এই বিয়েতে কত খুশি। আয়নায় অনুকে দরজার সামনে দেখে পেছনে ফিরে তাকায় তনু। মুচকি হেসে বোনের দিকে এগিয়ে যায়। অনুও মুচকি হেসে বোনকে জড়িয়ে ধরল। তুই অনেক লাকি রে আপু, মাহির ভাইয়া তোকে অনেক হ্যাপি রাখবে দেখিস। জানি রে অনু, মাহিরের মতো ছেলে আজকাল পাওয়াই যায় না। ভীষণ ভালো ছেলে। তোরা 2 বোন কি এভাবেই কথা বলে যাবি, নাকি তনুকে নিয়ে স্টেজে যাবি? কাজী সাহেব ওইদিকে তাড়া দিচ্ছেন, আর তোরা এখনো বসে আছিস। অনু বোনকে ছেড়ে দিয়ে থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে তুলে বলল, মাশাআল্লাহ, আমার আপুনিকে অনেক সুন্দর লাগছে। অনু তনুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, চল, আমার দুলাভাই তোর জন্য অপেক্ষা করছে তো। অনু, তনুকে আমরা নিয়ে যাচ্ছি। বরের জন্য যে মালাটা রাখা আছে ফ্রিজে, তুই সেটা নিয়ে আয়। মুচকি হেসে অনু মালাটা নেওয়ার জন্য চলে গেল। মামিরা তনুকে মাহিরের কাছে নিয়ে গেল।
অনু ফ্রিজ থেকে রজনীগন্ধা ফুলের মালাটা বের করে মালাটার দিকে তাকিয়ে রইল। তার মন বিষাদে ভরে গেছে। মালাটা নিয়ে অনু স্টেজের দিকে এগিয়ে গেল। মাহির এখনো অনুকে দেখেনি। সে তার বন্ধুদের সাথেই হাসছে। মামিরা তনুকে নিয়ে গিয়ে মাহিরের পাশে বসিয়ে দিল। মাহির তনুর দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসল, সাথে তনু। দূর থেকেই সব দেখছে অনু। বুকের মাঝে কি যে এক না পাওয়ার যন্ত্রণায় খাঁ খাঁ করছে, তা শুধু অনুই জানে। আজ তোর কি হয়েছে বলতো অনু? সব কাজ এত ধীরে ধীরে করছিস কেন? পেছন ফিরে তাকিয়ে মাকে দেখে জোর করে হাসল অনু। তারপর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ তো আপু চলে যাবে, তাই কষ্ট হচ্ছে ভীষণ। অনুর মা অনুর গালে হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। মেয়ে হয়ে জন্মালে সবাইকে একদিন পরের বাড়িতে যেতে হয়। জামা তো দুলাভাইকে মালাটা পরিয়ে দিয়ে আয়, একমাত্র শালি বলে কথা। যা। অনু মালাটা নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। মাহির তখন নিচু হয়ে টিস্যু হাতে নিয়ে মুখ মুছতেছিল। অনু মালাটা নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। মাহির তখন নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ মুছতেছিল। অনু কাঁপা কাঁপা গলায় ডাকলো, দুলাভাই। মাহির মুচকি হেসে মাথা তুলে অনুর দিকে তাকাতেই থমকে যায়। তার মুখের হাসিটা উধাও হয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে উঠল, অনু, তুমি এখানে? অনুর চোখের জল বাঁধ মানছে না। অনু মাহিরকে কিছু না বলেই মালাটা কোনো রকম গলায় পরিয়ে দিয়ে ছুটেই তার রুমে চলে গেল। মাহির স্তব্ধ হয়ে বসে রইল। বোনের এমন রিয়াকশনে ভ্রু কুঁচকে গেল তনুর। সে খুব ভালো করে বুঝতে পারছে অনুর কিছু একটা হয়েছে। রুমে এসে অনু দরজা বন্ধ করে দিয়ে বিছানায় ধপ করে বসে গেল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। গাজী সাহেব বিয়ে পড়ানোর সময় তনুর মাকে বলে, অনু যদি আমার এই বিশেষ মুহূর্তে রুমের দরজা বন্ধ করে বসে থাকে, তাহলে আমি এই বিয়ে করব না। তনুর কথায় বাবা অনু রুমে গেলেন অনুকে ডাকতে। দরজায় টোকা পড়তেই অনু চোখ মুছে নিল। অনুমা, দরজা খোল। বোনের বিয়ের দিন এইভাবে দরজা বন্ধ করে রাখলে মানুষ কিভাবে বলতো? বাবার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিল অনু। কোনো রকম হাসার চেষ্টা করে বলল, আপু তো চলে যাবে, তাই কষ্ট হচ্ছে। কষ্ট কি তোর একা হচ্ছে মা? আমাদেরও তো ভীষণ কষ্ট হচ্ছে। অনু বাবাকে জড়িয়ে ধরল। কাঁদিস না মা, এটাই দুনিয়ার নিয়ম। তনু কি বলছে জানিস? কি বলছে? তুই যদি এই বিশেষ মুহূর্তে ওর পাশে না থাকিস, তাহলে ও কবুল বলবে না। এখন চল তো আমার সাথে। বাবা অনুকে নিয়ে তনুর কাছে গেল। মাহির অনুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে খুব কান্না করেছে তা সে ভালোই বুঝতে পারছে। অনু মাহিরের দিকে না তাকিয়ে তনুকে জড়িয়ে ধরে বলল, আজকে দিনেও তুই জেদ ধরে বসে আছিস আপু? তো কি করব? তুই আমার সাথে না থেকে রুমের দরজা বন্ধ করে বসেছিলি কেন? আমার বোনটা আজ অন্যের বাড়িতে চলে যাবে, তাই কষ্ট হচ্ছে। তো তো খুব খুশি হবার কথা বনু। আমি কি স্বার্থপর নাকি? আমার বোন অনেক ভালো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন। নিতুর মনে হচ্ছে এই সব কিছুই যেন স্বপ্ন, খারাপ স্বপ্ন, খুবই খারাপ। এখনই ঘুম ভেঙে যাবে আর প্রতিদিনকার মতো দরজার সামনে এক গুচ্ছ কাঠগোলাপ ফুল পাবে, যা মাহির রেখে যেত। তনু কবুল বলার সময় অনুর হাত খামচে ধরে। অনু মুচকি হেসে বোনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো ভয় নেই আপু। মাহির যখন কবুল বলবে তখন অনু এক দৃষ্টিতে তাকিয়েছিল মাহিরের দিকে। কি করে পারলো একটা মানুষ এইভাবে বেইমানি করতে? মাহির অনুর দিকে এক নজর তাকিয়ে 3 বার কবুল বলে দিল। সবাই সাথে সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। তারপর রেজিস্ট্রেশনও হয়ে গেল তাদের। অনু শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সবকিছু হজম করে নিল। তনুর বিদায়ের সময় সবাই কান্না করলেও তখন কেন জানি অনুর চোখে পানি ছিল না। মাহিরের মা অনেক করে বলেছেন তনুর সাথে অনুকে যেতে। সবার জোড়াজুড়িতে অনু গিয়ে তনুর পাশে বসলো, আর তনুর পাশেই মাহির মুখ মলিন করে বসে আছে। মাহিরের ফুফুর বাড়ি খাগড়াছড়িতে, তাই মাহির আর তনুর বিয়ের সব আয়োজন এখানেই করা হয়েছে। ঢাকায় যাওয়া সম্ভব না বলে তনুকে ফুফুর বাড়িতে নিয়ে যায় তারা। রাত 10টার দিকে পৌঁছায় মাহিররা। তনুকে মাহিরের সব বোনেরা ঘিরে রেখেছে। মাহির মাথার পাগড়িটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে বাইরে চলে যায়। দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে একটার পর একটা সিগারেট শেষ করতে থাকে। অনুকে সে তো সত্যিই অনেক ভালোবাসে, কিন্তু এই বিয়েটা না করে তার কাছে কোনো উপায়ই ছিল না। সে জানতই না যে তনু অনুর বড় বোন। এক কোনায় দাঁড়িয়ে অনু তনুর দিকে তাকিয়ে আছে, আজ এই জায়গায় তার থাকার কথা ছিল, অথচ সেই জায়গায় আজ তার বড় বোন। মাহিরের ফুফাতো ভাই বোন মিলে বাসর ঘর সাজাচ্ছে। একটা মেয়ে এসে অনুর হাত ঝাঁকুনি দিয়ে বলল, চলো আপু, তোমার বোনের জন্য বাসর ঘর সাজাবে। কয়জনের ভাগ্যে জোটে বলো তো? অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই মেয়েটা অনুর হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। কাটা খায়ে নুনের ছিটা তো আর কম পড়েনি, তারপরও কি এদের একটু মায়া হচ্ছে না? রজনীগন্ধা ফুল, লাল গোলাপ দিয়ে সিম্পলের মধ্যে গর্জেস করে সাজানো হয়েছে রুমটা। এই রুমে দাঁড়িয়ে থাকতে অনুর দম বন্ধ হয়ে আসছে, ভীষণই কষ্ট হচ্ছে তার। এর চেয়ে বুঝি মরণ ভালো। আমাদের ঘর সাজানো শেষ, অনেক তো রাত হয়েছে, 12টা বাজে। এইবার তো নতুন ভাবিকে রুমে নিয়ে আসতে হবে। ঠিক বলেছিস জুই। অনু আপু, একটু চাও না তোমার বোনকে নিয়ে আসো? অনু জোরপূর্বক হেসে বলল, যাচ্ছি। অনু তনুর কাছে গেল। বড়রা সবাই তনুকে ঘিরে রেখেছে। তনুর মুখে হাসির ঝিলিক বয়ে যাচ্ছে। মাঝে মাঝে বড়দের কথায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে তনু। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা এত বেরঙিন ছবির মতো লাগছে বলে বোঝানো যাবে না। কি যে কষ্ট নিজের প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখা। যে দেখেছে সেই বুঝবেই কষ্ট। অনু মুচকি হেসে বোনের পাশে গিয়ে বসলো। মাহিরের আম্মু অনুকে দেখে মুচকি হেসে বলল, তনুর মতোই অনু দেখতে, খুব মিষ্টি। আন্টি, সবাই বলল আপুকে এখন দুলাভাইয়ের রুমে নিয়ে যেতে, অনেক রাত হয়ে গেছে। সে কে? আমি তো ভুলে গেছিলাম, মাথায় ছিল না একদম। তনু অনেক ক্লান্ত হয়ে গেছে, যাও যাও ওকে রুমে নিয়ে যাও। অনু বোনের হাত ধরে বসা থেকে উঠতে সাহায্য করলো। এত ভারী লেহেঙ্গা গয়না পরে তনুর অবস্থা একেবারে নাজেহাল। অনু তনুকে রুমে নিয়ে গেল। মাহিরের সব কাজিনরা তনুকে ঘিরে ধরলো। বিয়েতে মাহিরের সব কাজিনকে দেখলেও রিফাকে কোথাও দেখতে পেল না অনু। শোনো ভাবি, আজকের রাতটা কিন্তু অন্য সব রাতের থেকে আলাদা। সব মেয়েই এই রাতের জন্য অপেক্ষা করে। তনু মুচকি হেসে সবার দিকে তাকালো। অনুর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো এদের এখান থেকে নিয়ে যেতে। ড্রেস চেঞ্জ করবে এখন, অনেক গরম। বোনের ইশারা বুঝতে পেরে অনুর সবার উদ্দেশ্যে বলল, আপুকে বিছানায় বসিয়ে দিয়ে আমরা চলে যাই, অনেক রাত হয়ে গেছে। অনুসহ 3 জন মেয়ে মিলে তনুকে বসিয়ে দিয়ে চলে গেল। সবাই এক এক করে চলে যেতে লাগলো। অনু আসার সময় রুমটার দিকে এক পলক তাকালো। বোনের দিকে তাকিয়ে দেখলো সে লজ্জায় লাল হয়ে গেছে। 12:45 দিকে মাহির রুমে গেল। ড্রয়িং রুমের দেওয়ালের এক পাশে দাঁড়িয়ে ছিল অনু। মাহিরকে দেখে চোখ ভিজে ওঠে তার। অনু ছুটে ছাদে চলে গেল। আকাশে আজ থালার মতো চাঁদ দেখা যাচ্ছে। আকাশ আজ তারায় ভরা। অনু ছাদের এক কোনায় রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। সারাদিনে সবার জন্য
মন খুলে কাঁদতে পারেনি সে। একাকিত্ব এখন গ্রাস করছে তাকে, ভীষণ একা লাগছে তার। ইচ্ছা করছে সব লণ্ঠ বন্ধ করে দিতে। মায়ের কেমনে পারলো আমার সাথে এমন করতে? আমি তো ওরে সত্যিই ভালোবেসেছি, নিজের চাইতেও বেশি বিশ্বাস আমি ওরে করতাম, আর সেই মায়ের আমাকে এতটা ঠকালো। আমি কি করে ওরে সারা জীবন আমার বোনের সাথে দেখব? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মাহির, তোরে তো আমি সত্যিই ভালোবাসি রে। কত স্বপ্ন দেখিয়েছিলি এই রাত নিয়ে, একটা সুন্দর সংসার নিয়ে, বিয়ে নিয়ে। আজ তুই কেমনে পারলি আমাকে এত কষ্ট দিতে? তোর আকাশে আজ 7 রঙের রং ধনু, আমার আকাশে যেন মেঘ জমানি। কেন মিথ্যা আশা দিলি? আমি মরে যাচ্ছি মাহির, আমি মরে যাচ্ছি। আর ভীষণ কষ্ট হচ্ছে বুকের মাঝে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার মাহির। ইয়া আল্লাহ, কি করব আমি? ছাদে বসে পড়ল অনু, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার সব কিছু উলটপালট হয়ে গেছে। কেন বললাম আমার সাথে এরকম মাহির? কেন? মাহির রুমে ঢুকে তনুকে দেখলো বিছানায় বসে আছে। মাহিরকে দেখে তনুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাহির তনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই গরমের মধ্যে এত ভারী জিনিস পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? একটু তো হচ্ছে। মাহির তনুর পাশে গিয়ে বসে তনুর এক হাত তার হাতে নিয়ে ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। যাও ফ্রেশ হয়ে নাও। বলেই মাহির উঠে ব্যালকনিতে চলে গেল। তনু লাজুক হেসে বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা লাল রঙের শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহির ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অনুর সাথে প্রতারণা করতে কারো ভালো লাগেনি। শুধু একটা চ্যালেঞ্জ, একটা বাজির জন্য সে একটা মেয়ের কাছে সারা জীবনের জন্য অপরাধী। তনুকে মাহির 5 বছর আগে নদীর পাড়ে দেখেছিল। মনের মাঝে সেদিনই জায়গা করে নিয়েছে তনু। রিফার জন্মদিনে কাজিনদের সাথে বাজি ধরে অনুর পিছু নেয় মাহির। মাহির জানতো না অনু যে তনুর বোন। ওদের চেহারায় এতটাও মিল নেই। অনু যখন মাহিরকে পাত্তা দিতে শুরু করে তখন থেকেই মাহির তার ইমোশন নিয়ে খেলতে শুরু করে। রিফার কাছ থেকে অনু সব পছন্দের জিনিস সম্পর্কে বিস্তারিত জেনে নেয় মাহির। সেদিন রিফার জন্মদিনে অন্য সব মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়েটি ছিল অনু। রিফার বেস্ট ফ্রেন্ডটাকে দেখছিস মাহির? কোনো ছেলেকে সহজে পাত্তা দেয় না। তাই নাকি রিফাত? আমি যদি পটাতে পারি তাহলে তোর সেই নদীর পাড়ে দেখা মানুষটিকে খুঁজে বের করে দিব। সত্যি? সত্যি। ওকে বাজি ধরলাম, আমি যদি অনুর মন জয় করতে পারি তাহলে আমার সেই মানুষটিকে খুঁজে বের করে দিবি। ঠিক আছে। সেদিন থেকেই মাহির পিছু নেয় অনুর, আর অনু বোকার মতো ভুল মানুষকে ভালোবেসে ফেলে। অনু কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে, মাথাও ব্যথা করছে প্রচুর। মাহির ব্যালকনি থেকে রুমে এসে দেখে তনু চোখে কাজল দিচ্ছে। মাহির তনুর দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। অনু চোখে কাজল দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে এত সুন্দর চাঁদ দেখে খুশিতে মন ভরে গেল তনুর। নতুন জীবনে যেন আজ চাঁদ তারা তাদের স্বাগত জানাচ্ছে। মাহির ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দেখে তনু আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মাহির তনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। এক হাত তনুর পেটে রাখতেই তনু কেঁপে ওঠে। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরেনি। তনুর চুলে মুখ ডোবায় মাহির। ঘাড় থেকে চুল সরিয়ে গভীরভাবে ছুঁয়ে দেয়। তনু কেঁপে ওঠে। মাহির যেন নেশায় পড়ে যায়, তনুর নেশায়। মাহির তনুকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ডুব দেয় তারা তাদের ভালোবাসার সাগরে। অনুর কথা এখন আর মাহিরের মন মস্তিষ্কেই নেই। অনুর চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। মাহির এখন অন্য কারো হয়ে গেছে, ভাবতেই পারছে না সে। কত সুন্দর নিখুঁত অভিনয় ছিল তার। যারা কথা দেয় তারা সবাই
কথা রাখে না। ওষুধের অতিরিক্ত ডোজ যেমন মৃত্যু ঘটায়, ঠিক তেমনই কাউকে অতিরিক্ত ভালোবাসলে মৃত্যুর কাঠগড়ায় এনে দাঁড় করায়। আচ্ছা, আত্মহত্যা কেন নিষিদ্ধ? এই যে আমার মতন জ্যান্ত লাশগুলোকে কেন কারোর চোখে পড়ছে না? আমি তো তখনই মরে গেছি যখন আপুর বরের সাথে মাহিরকে দেখেছি। আমার মাহির আজ আমার আপুর জীবনটাকে হাজারো রঙে রঙিন করে দিচ্ছে, ছুঁয়ে দিচ্ছে সেই হাত দিয়ে, যে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখবে বলেছিল সারা জীবন। আচ্ছা, ও কি কখনো আমাকে একটুও ভালোবাসেনি? কেন তার শহরের মায়ে আমাকে জড়ালো কেন? এই মায়া যে বিষাক্ত। আমার ভালো থাকাটা কেড়ে নি, ও কি সত্যিই ভালো থাকবে? হে আল্লাহ, আমার বোনকে তুমি কষ্ট দিও না। আমার বোনের সাথে যেন আমার মতো কিছু না হয়। আমার বোনটাকে তুমি সুখে রেখো আল্লাহ। সকালে তনুর চুলের পানিতে ঘুম ভাঙে মাহিরের। তনুর শাড়ির আঁচলটা টান দিয়ে মাহির তনুকে নিজের বুকের ওপরে ফেলে দেয়। তনুর মুখে ফুঁ দিলে তনু কেঁপে ওঠে। ফালতু হাতে মাহির তনুর মুখের সামনের চুলগুলো কানে গুঁজে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ বউ, এত মিষ্টি একটা সকাল উপহার দেওয়ার জন্য। তনু লাজুক হেসে উঠতে গেলে মাহির তার কোমর আরো জোরে টান দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। প্লিজ ছাড়ুন, উঠে গোসল করে আসেন, একটু পরেই বউ ভাতের আয়োজন করা হবে। আর একটু থাকো না এইভাবে প্লিজ। না, এখন আপনার কোনো কথাই শুনবো না আমি। একটু পরেই পার্লারে মেয়েরা এসে সাজার জন্য ডাক দিবে। এই পার্লারের মেয়েগুলো চাকরি খেয়ে নেবো আমি। মাহিরের কথায় হাসতে হাসতে শেষ তনু। আরে বেআইন সাহেবা, আপনি এত সকালে ছাদে কি করছেন? কথাটা শুনে অনু পেছন ফিরে তাকায়। নীল পাঞ্জাবি গায়ে চাপদাড়িওয়ালা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। দাঁত ব্রাশ করতে করতে ছেলেটি এগিয়ে আসলো অনুর দিকে। অনুর চোখের দিকে তাকিয়ে থমকে গেল ছেলেটা। চোখগুলো বেশ ফুলে আছে অনুর, লালও হয়ে গেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত জেগেছিল আর প্রচুর পরিমাণে কান্না করেছে। ছেলেটা বিস্মৃত কণ্ঠে বলে উঠল, আপনি সারা রাত জেগে কান্না কেন করেছেন? ছেলেদেরকে দেখলেই এখন ভীষণ রাগ হচ্ছে অনুর। অনু ঝাঁঝালো গলায় বলে উঠল, আপনাকে এত কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। অনু ছাদ থেকে গটগট করে নেমে আসে নিচে। এই যা, আমি কি এমন বললাম যে রেগে গেল? ছেলেটা দাঁত ব্রাশ করতে করতে সেও নিচে নেমে আসলো। মেয়েদের মন বোঝা যে এতটাও সহজ না, সেটা আজ আরেকবার জানতে পারলাম। অনু মোবাইল হাতে নিয়ে মাহিরের ফোনে একটা মেসেজ লিখে পাঠালো, আপনার সাথে আমার কথা আছে মাহির। বৌভাতের ব্যস্ততা কাটিয়ে আমার সাথে একান্ত দেখা করবেন। আমার এই আশা আপনি নিরাশ করবেন না দয়া করে। অনু মেসেজটা পাঠিয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। সারা রাত জেগে কান্না করার ফলে চোখ জ্বালা জ্বালা করছে এবং মাথাও ব্যথা করছে প্রচুর। মাহিরের ফোনে টুং করে মেসেজের শব্দ পেয়ে তনু মাহিরের ফোনটা যেই হাতে নেবে, মাহির অমনি ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত তনুকে নিজের দিকে টেনে নেয়। বিছানার ওপর থেকে মোবাইলটা নিয়ে ড্রেসিং টেবিলের ওপরে রেখে তনুকে জড়িয়ে ধরে। আবার শুরু হয়ে গেছে আপনার দুষ্টুমি। বউর সাথে দুষ্টুমি করবো না তো কি অন্য কারোর সাথে দুষ্টুমি করবো? না, আমি তা বলিনি। তাহলে? কিছুই বলিনি, হয়েছে? মাহির মুচকি হেসে তনুর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। দরজায় টোকা পড়তেই মাহির তনুকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। সকাল 9টা বাজে মাহির, তোদের কি এখনো ঘুম ভাঙে না? তনু মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘুমটা টেনে মুচকি হেসে দরজা খুলে দিতে এগিয়ে গেল। মাহির মোবাইল হাতে নিয়ে অনুর মেসেজটা পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তনু দরজা খুলে দিলে ছেলেটা মুচকি হেসে বলল, গুড মর্নিং ভাবি। তনু মুচকি হেসে বলল, মর্নিং।
আপনাকে তো ঠিক চিনতে পারছি না ভাইয়া। ও তুর্য, আমার ফুপুর একমাত্র ছেলে, যাদের বাড়িতে আছে তাকেই চিনতে পারছো না তনু? কথাটা বলতে বলতে দরজার কাছে এগিয়ে যায় মাহির। আসলে আমি তোদের বিরক্ত করতে চাইনি, মামি বললো তোদেরকে ডেকে নিয়ে যেতে নাস্তা করার জন্য। চলো। তুর্য মাহিরদের আগেই চলে গেল। ছেলেটা আপনাকে তুই করে বললো কেন? আমরা সমবয়সী, তাই তুই করে বলেছে। ছোট থেকে আমরা একে অপরকে তুই করে বলে আসছি। অনুকে সোফায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ভ্রু কুচকালো সকালের সেই ছেলেটা। অনুর পাশে গিয়ে দাঁড়াতে অনু চোখ মেলে তাকায়। পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। ছেলেদেরকে দেখলেই এখন ভীষণ রাগ হয় অনুর। বেআইন সাহেব, আপনি এখানে বসে ঘুমাচ্ছেন কেন? রাতে কি আপনাকে রুম দেখে দেওয়া হয়নি? আপনার সমস্যা কি? আমি যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবো। বলছি না আমার থেকে দূরত্ব বজায় রাখার জন্য। আরে আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমি কি আপনাকে খারাপ কিছু করেছি? বিয়ে বাড়িতে আপনি যেখানে সেখানে ঘুমাতে পারেন না, আর এটা আপনার নিজের বাড়িও না, তাই সব জায়গায় সবকিছু হজম হয় না। আর আমি কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছি? দূরত্ব বজায় রাখার কথা বলছেন যে আপনি? কোথায় কি বলতে হয় সে বুদ্ধিটাও কি নেই আপনার? কথাগুলো বলে ছেলেটা রাগে গজগজ করতে চলে গেল। মাহির এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল। আমার মনের ভিতরে কষ্ট শুধু আমি দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। এরা তো যে যার মতন করে ভেবে নিয়ে আমাকে কথা শোনাচ্ছে। হাই রে মানুষ। অনু আশেপাশে তাকাতেই চোখ পড়ল মাহিরের ওপর। অনুকে দেখে বুকের মাঝে ধক করে ওঠে তার। এক রাতে কি অবস্থা করেছে নিজের। তনুকে আসতে দেখে মাহির খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। তনু অনুর কাছে এসে অনুর চোখ মুখের দিকে তাকিয়ে থমকে যায়। ব্যথিত কণ্ঠে বলে ওঠে, এ কি অবস্থা হয়েছে তোর অনু? চোখ মুখ ফুলে আছে কেন? চোখগুলো লাল হয়ে আছে কেন? অনু বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে জড়িয়ে ধরল আর বলল, তুই তো জানিস আপু, নতুন জায়গায় আমার ঘুম আসে না সহজে। আর গতকাল রাতে এত মানুষের ভিড়ে আমার একটুও ঘুম হয়নি। ইস, আমার বোনটা কত কষ্ট করেছে। আয় আমার সাথে, আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবি। তনু অনুর হাত ধরে রুমে নিয়ে গেল। অনু রুমটাতে আসতেই মাহিরের পারফিউমের গন্ধ পেল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তার। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অনু যে তনুকে সত্যি কথাটা বলেনি সেটা খুব ভালো করেই বুঝতে পারছে তনু। অনুর যে বড় একটা কোনো কিছু হয়েছে সেটা তনুর বুঝতে অসুবিধা হয়নি। যতই হোক নিজের মায়ের পেটের বোন। অনু ওয়াশরুম থেকে বের হলে তাকে সাথে করে নাস্তার টেবিলে নিয়ে যায় তনু। অনুকে একটা পাশের চেয়ারে বসিয়ে দিয়ে তনু মাহিরের পাশে গিয়ে দাঁড়ালো। মাহিরের ফুফু আর মা নাস্তা পরিবেশন করতে গেলে তনুও তাদের কাজে হাত মেলায়। নতুন বউ, তোমাকে আজ কোনো কাজ করতে হবে না, তুমি মাইমের পাশে বসে খাওয়া শুরু করে দাও। সে কি ফুফুমণি, আপনারা বসুন, আমি বরং আপনাদের সবাইকে পরিবেশন করে দিই। শুনেছ মেয়ের কথা? তুমি আর মাইম সবার আগে নাস্তা করে বউ ভাতের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নাও। নাও মাহিম, পাশে বসে খাওয়া শুরু করো। তনু মাহিরের পাশের চেয়ারে বসে পড়ল। অনু খাবার টেবিলে বসে তনু আর মাহিরকে দেখেই যাচ্ছে। মাহির অনুর দিকে তাকাতেই চোখ থেকে জল পড়ে যায়। মাহির অনুর চোখে তার জন্য স্পষ্ট ঘৃণা দেখতে পেল। অনুর গলা দিয়ে খাবার যেন নামছেই না, তবুও জোর করে কিছুটা খেয়ে মোবাইলে কল আসায় উঠে চলে গেল। অনু, মাহির ভাইয়া নাকি বিয়ে করে ফেলেছে, সত্যি? তুই সব কিছু জানার পরও কেন আমার কাছে জানতে চাইছিস শিফা? বিশ্বাস কর দোস্ত, আমি সত্যিই জানতাম না যে মাহির ভাইয়া বিয়ে করে ফেলেছে। ও আমাকে একটা বারের জন্যও বলেনি, এমনকি আমার পরিবারকেও না। কি জন্য বলেনি জানিস? যদি আমি জেনে যাই তাই। তুই যদি আমাকে বলে দিস সেই ভয়ে। কিন্তু কার সাথে বিয়ে হয়েছে জানিস? আমার আপন বড় বোনের সাথে। তোর বোনই তাহলে মাহির ভাইয়ের প্রথম দেখায় ভালোবাসার মানুষ? মানে
মানে মাহির ভাইয়া তার বন্ধু, আর আমার ভাইয়ের সাথে বাজে ধরে তোর সাথে রিলেশনে গিয়েছিল। তোকে বিয়ে করার উদ্দেশ্য তার কখনোই ছিল না। রিফার কথায় অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে করেছিল মাহির হয়তো কোনো একটা অজানা কারণে বিয়েটা করেছে, কিন্তু মাহির যে এতটা নীচ! ছি! তুই সব জানার পরও আমাকে কিছু বলিস না রিফা? আমাকে বলতে দিত না মাহির ভাইয়া। তোদের রিলেশন যখন 1 বছর পার হয়ে যায়, আমি ভেবেছিলাম মাহির ভাইয়া সত্যিই তোকে ভালোবাসতে শুরু করে, কিন্তু আমি জানতাম না রে মাহির ভাইয়া এমন কিছু করবেন। তোরা সবাই মিলে আমাকে এইভাবে ঠকালি? হায় রে মানুষ জাতি! অনুর চোখ বেয়ে আবার পানি গড়িয়ে পড়তে থাকে। কাছের মানুষগুলোর প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছে না অনু। পার্লার থেকে মেয়েরা এসে তনুকে সাজিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। মাহির হালকা আকাশি রঙের একটা পাঞ্জাবি পরেছে। অনু একটা চুড়িদার পরে তনুর কাছে গেল, বোনকে জড়িয়ে ধরে বলল, মাশাআল্লাহ, আমার বোনটা আস্ত একটা পরী, কারো নজর না লাগুক। মাহিরকে রুমে আসতে দেখে অনু তনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি এখন যাই, দুলাভাইয়ের সাথে রোমাঞ্চ কর। অনু রুম থেকে বের হওয়ার সময় মাহিরের দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মাহিরের ফুফুদের বাড়িতে এখন মেহমানদের ভিড়। অনুর মন ভালো নেই, এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছে তার। তাই অনু ছাদে চলে গেল। ফুফুর বাড়ির উঠোনে ডেকোরেশন করা হয়েছে, বিধায় ছাদ এখন খালি থাকবে। অনু ছাদে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়িয়ে নিচে সব আয়োজন দেখছে। একটু সময় পর নিজের বাবা মা সহ কিছু আত্মীয় স্বজনদের গাড়ি থেকে নামতে দেখেও নিচে গেল না অনু। তখনকার সেই ব্যবহারের জন্য আমি মন থেকে দুঃখিত। কারো বলা কথাটা শুনে অনু পাশ ফিরে তাকায়। এক নজর তাকিয়ে সেই ছেলেটাকে দেখে অনু চোখ ফিরিয়ে নিয়ে আবার নিচের দিকে তাকালো। ছেলেটা একবার অনুর দিকে তাকিয়ে আবার বলল, সরি, আই এম রিয়েলি ভেরি সরি ফর দিস বিহেভিয়ার। সরি বললেই সব সমাধান হয়ে যায়? নিচের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে অনু বলল, তা হয়তো হয় না, কিন্তু ক্ষমা তো চাইতেই পারি, ভুল যখন করেছি। অনু কিছু বলল না, নিচের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। বাই দ্য ওয়ে, আমি আপনার দুলাভাইয়ের ফুফাতো ভাই তুর্য। অনু ছেলেটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ? আপনি তো সরির উত্তরটাই দিলেন না। আপনার কথায় আমি কিছুই মনে করিনি, আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন, এতে সরি বলার কিছুই নেই। এর থেকেও বেশি কষ্ট নিয়ে সবার সাথে হেসে হেসে ভালো আছি বলে যাচ্ছি। আর তখন আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে বসেছিলাম, মাথা ব্যথা করছিল বলে। আমি সত্যি সরি। আমাকে একা থাকতে দিলেই আপনার সরির উত্তর পেয়ে যাবেন। একটু একা থাকতে দিন। সূর্য আর কিছুই বলল না, ছাদ থেকে নিচে নেমে আসলো। অনু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিচ থেকে অনুকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখলো মাহির। তনু এখন তার বাবা মা আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় ব্যস্ত, তাই মাহির ছাদে আসলো অনুর সাথে কথা বলতে। মাহির ছাদে এসে ছাদের দরজা বন্ধ করতে লাগলো, যেন তাদের কথার মাঝে কেউ আসতে না পারে। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে সেদিকে তাকায় অনু। মাহিরকে আসতে দেখে চোখ ফিরিয়ে নিল। বুকের মাঝের অসহ্য যন্ত্রণাটা যেন আরো কয়েক গুণ বেশি বেড়ে গেছে তার। মাহির ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে অনুর উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি আমাকে এখন কি বলবে অনু। আমি তোমাকে না জানিয়ে কেন বিয়ে করেছি, তাও কিনা তোমার আপন বড় বোনকে। অনু মাহিরের দিকে এগিয়ে যায়, শান্ত কণ্ঠে বলল, আমাকে ঠকিয়ে আপনি কি পেয়েছেন? আমি তোমাকে ঠকাতে চাইনি অনু। ও আচ্ছা, আপনি আমাকে ঠকাতে চাননি, কিন্তু আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিতে চেয়েছিলেন। মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে বলেন তো? আচ্ছা, আপনি কি আমাকে এই 3টা বছরে একটুও ভালোবাসেননি? এই 3 বছরের সম্পর্কে আমি তোমাকে একটুও ভালোবাসি না বললে তা ভুল হবে। আমিও তোমাকে ভালোবেসেছিলাম। মাহিরের কথায় অনু তাচ্ছিল্য হাসল। এমন করে ভালোবেসেছিলেন আমায় যেমন ভালোবাসলে অন্যের প্রতি থাকে চোখ, এটাই আমার প্রতি আপনার ভালোবাসা ছিল?
মাহির অনুকে ভালোবেসেছিল, এমন ভালোবেসেছিল যেমন ভালোবাসলে কোনো কারোর প্রতি ঝোঁক থাকে, কোনো কাউকে পাওয়ার ইচ্ছে থাকে। কেন এইভাবে ঠকিয়েছেন আপনি আমাকে? আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম বলেই প্রতিদান দিলেন তার। একটা বাজিতে জেতার জন্য আমার জীবনটা শেষ করে দিলেন আপনি। আমার ইমোশন নিয়ে এইভাবে খেলতে একটুও কি খারাপ লাগেনি আপনার? আমি তো আপনার শহরে যেতে চাইনি, আপনি তো আমাকে আপনার শহরের মায়ায় ফেলেছেন। কি দোষ করেছি আমি? কি ক্ষতি করেছি আপনার? আনসার মি। দেখো অনু, তোমার সাথে আমি 3 বছর সম্পর্কে ছিলাম ঠিকই, কিন্তু তোমার প্রতি আমার অতটাও ভালোবাসা জন্ম নেয়নি। তোমার রূপ আমার মনকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারেনি। তোমাকে ঠকাতে আমি চাইনি। তনুকে যখন প্রথম দেখেছিলাম তখনই সে আমার হৃদয়ে জায়গা দখল করে নিয়েছিল। আমি চেয়েছিলাম বিয়ের পর তোমাকে সব জানিয়ে দিতে। 3 বছর আপনি আমার সাথে কেমনে এত নিখুঁতভাবে অভিনয় করে গেছেন? 1 মাস 2 মাস না, 3টা বছর আপনি অভিনয় করলেন কেমন করে? একটা মানুষ কতটা নীচ হলে 3টা বছর রিলেশন করে বলে আমার জন্য তার মনে এতটাও ভালোবাসার জন্ম নেয়নি? সিরিয়াসলি? রাগে অনুর গা রি করছে। অনু মাহিরের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আমার ইমোশন নিয়ে খেলার অধিকার তোকে কে দিয়েছে? প্রথম দেখায় একজনকে মনে জায়গা দিতে পারলি, অথচ 3টে বছর আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ভালোবাসতে পারিস নাই তুই? তোরে কে অধিকার দিচ্ছে বাজি ধরে আমার জীবন নষ্ট করার? অনু পাঞ্জাবির কলারটা ছাড়ো, দাঁতে দাঁত চেপে বলল মাহির। অনু ঠাস করে মাহিরের গালে একটা থাপ্পড় মেরে দিল। মাহির গালে হাত দিয়ে রাগী চোখে অনুর দিকে তাকিয়ে আছে। চোখ নিচে নামিয়ে কথা বল। তোর মতন বেয়াদব ছেলের জন্য এই এক চর কোনো ব্যাপার না। তুই জানিস না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান? তোর বাম্মে কি তোকে শিক্ষা দিয়েছে? আর কি জানি বলছিলি আমাকে তুই ঠকাতে চাস নাই? তার মানে কি তুই আমাকেও বিয়ে করতি? তুই এতটা নীচ যে এত বড় একটা ভুল করার পরও তোর মাঝে কোনো অনুশোচনা নেই? আমি যদি বিয়ের দিন তোকে না দেখতাম, তার আগে যদি দেখতাম, তাহলে কোনো দিনও তোর মতন 3rd ক্লাস ফালতু ছেলের হাতে আমার বোনের বিয়ে হতে দিতাম না। তুই একটাবারও ভেবে দেখেছিস তনু আপু যদি তোর কীর্তিকলাপ জানতে পারে ও কতটা কষ্ট পাবে? তার স্বামীর সাথে তার আদরের ছোট বোনের 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তার স্বামী বাজি ধরে তার বোনের সাথে রিলেশন করে তার বোনটাকে একটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। এইসব কিছু জানার পর তনু আপু আপনার মতন একটা নিকৃষ্ট মানুষ সাথে থাকবে বলে আপনি বিশ্বাস করেন? তনু জানতে পারে এইসব কথা মাহিরের মাথায় ছিল না একদমই। সবকিছু জানার পর যদি তনু সত্যি আমাকে ছেড়ে চলেছে তাহলে আমি কি করব? একটা বাজির জন্য সবকিছু শেষ। উফ, এত বড় ভুল আমি কেমনে করেছি? শুনেন মিস্টার মাহির রিদওয়ান, আমার সাথে আপনি যা করেছেন তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না। মহান আল্লাহ পাকও আপনার এই পাপের ক্ষমা করবে না। আর জানেন তো, খারাপের কখনো ভালো হয় না, কোনো দিনও না। ভালোবাসাকে কখনো ঘৃণা করা যায় না। তবে আপনার মতন কিছু মানুষের জন্য আমার মতন কিছু মানুষের কাছে ভালোবাসা মানেই ধোঁকা, কষ্ট, যন্ত্রণা, ঘৃণার বস্তু। আপনাকে আমি যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি। তনু আপু আজ না হয় কাল সব জানতে পারবে, কারণ সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না। সময় হলে আপনি ঠিক আপনার পাপের শাস্তি পাবেন, মনে রাখিয়েন। মাহির চুপ করে অনুর কথা শুনে যাচ্ছে। মেয়েটাকে সে সবসময় শান্তশিষ্টই দেখেছে, কথা কম বলতে দেখেছে। আজ প্রথম দেখলো অনু কতটা রেগে যেতে পারে, শান্ত মেয়েটা কতটা অশান্ত হয়ে যেতে পারে। কথা কম বলা মেয়েটা আজ কতগুলো কথা বলল। অনুর সব প্রশ্নের উত্তর কি দেবে বুঝতে পারছে না মাহির, তাই চুপ করে রইল। অনু আবারও বলতে লাগলো, কি আজ আপনার মুখে কোনো কথা নেই কেন? আমার প্রশ্নের জবাব দিন আপনি। রিফা যদি আমাকে সব না জানাতো আমি তো কখনোই আপনার আসল চেহারা চিনতে পারতাম না। যখন বলতেন ভালোবাসি প্রিয়তমা, আহা, তখন মনে হতো এই কতটাই বুঝি সত্যি, কত আবেগ জড়িয়ে আছে। নিজের প্রতি রাগ হচ্ছে আমার। আপনার মতন একটা কুত্তা মার্কা ছেলেরে আমি কেমনে বিশ্বাস করলাম? কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় অনু।
আমার সাথে কেন আপনি এমন করলেন? 3টা বছর যদি এই নাটকটা না করতেন তাহলে আমি আজ এইভাবে ভেঙে পড়তাম না। চোখের পানি মুছে অনু আবার বলল, একটা সময় আসবে দেখিয়ে আপনার সামনেই আমি ভালোবাসার শহরে ডুবে থাকবো। তখন আপনি নিজের ভালোবাসা পাবার জন্য ছটপট করবেন, কিন্তু কেউ আপনাকে ভালোবাসা তো দূরের কথা, ফিরেও তাকাবে না। বলে অনু ছাদের দরজা খুলে নিচে নেমে গেল। মাহির স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিরে তনু, অনু কোথায়? আসার পর থেকে তো একবারও দেখিনি। আম্মু, অনু আছে এখানে কোথাও, একটু পরেই এসে তোমার সাথে দেখা করবে। অনু টিস্যু দিয়ে চোখ মুছে নিল ভালো করে। ওই বেইমানের জন্য আর চোখের পানি ফেলবো না আমি। বোনের রুমে এসে মুচকি হেসে বলল, সরি গো আম্মু, এতক্ষণ ধরে আসতে পারিনি দেখে। কি এমন মহা কাজ করে ফেলেছে আমার ছোট মেয়েটা, একটু শুনি। অনু মাকে জড়িয়ে ধরে বলল, তোমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে আমাকে কি কেউ কাজ করতে দিবে বলো? নতুন ভাবি তুমি চলো, আমি আর অনু আপু সহ অন্য মেয়েদেরকে খাবার খাওয়ার জন্য ডাকছে তোমার শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে, জুই আমি আর তুমি আপুকে নিয়ে যাই, চলো। জুই হলো তুর্যর বোন। ঠিক আছে অনু আপু। অনু আর জুই মিলে তনুকে ডেকোরেশনের ওখানে নিয়ে যায়। খাবার টেবিলে বসিয়ে দিয়ে জুই চলে যায় অন্যদের ডাকার জন্য। কি রে অনু, আমাকে বসিয়ে দিয়ে তুই দাঁড়িয়ে আছিস কেন? বস আমার সাথে। অনু মুচকি হেসে তনুর পাশে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর সবাই এসে খাবার টেবিলে বসে পড়ল। মাহির ছাদ থেকে নেমে তনুদের খাবার টেবিলের একটু দূরে দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে। সূর্য মাহিরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তার দিকে এগিয়ে গেল। কি রে ভাই, মন খারাপ নাকি? এভাবে দাঁড়িয়ে আছিস যে? এমনি। আয় আয়, তোর বউ শাড়ি সবাই বসে গেছে খাওয়ার জন্য, আর তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? চল। সূর্য মাহিরের হাত টেনে ধরে তনুদের খাবার টেবিলের সামনে নিয়ে গেল। মাহিরকে দেখে তনু মুচকি হাসলো, আর অনু মাহিরকে দেখেও না দেখার ভান করে হাত দিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো। মাহির নিজেকে স্বাভাবিক করে তনুর উদ্দেশ্যে বলল, লেগ পিসটা দেবো? আমি লেগ পিস খাই না, অনুকে দিন। মাহির অনুর প্লেটে লেগ পিসটা দিতে গেলে অনু চোখ গরম করে শান্ত কণ্ঠে বলে, যাত্রার হাতে দেওয়া জিনিস আমি খাই না। যাতার বললি কেন অনু? উনি তো দুলাভাই হয়। আসলে তনু, আমি আমার একমাত্র শালীর আবদার পূরণ করতে পারিনি বলে এই কথা বলছে। কি আবদার? আর বইল না, ও আমার কাছে আইসক্রিম খেতে চাইছিল, কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম, তাই এনে দিতে পারিনি। আর আমার শালীটা রাগ করেছে। কত সুন্দর গুছিয়ে মিথ্যা বলতে জানে। হ্যাঁ, মনে মনে বলল অনু। ভাই, একটা জিএফ খুঁজে দে না। তোর্য, এই বিয়েতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কোনো একজনকে পটিয়ে নে। আরে ভাই জিয়াদ, সুন্দর মেয়ে দিয়ে কি করবে? হ্যাঁ, রূপ ধরে কি পানি খাবো নাকি? তাহলে কেমন মেয়ে চাই তোর? আমার একটা মন ভাঙা মানুষ চাই, যাকে প্রচন্ড ভালোবাসতে শিখে কেউ ছেড়ে চলে গেছে, যে সত্যি বোঝে ভালোবাসার মানে। সে নিজে ঠকে গিয়ে বুঝেছে কাউকে ঠকালে কতটা কষ্ট হয়। তাই আমার মন ভাঙা একজন মানুষ চাই। তোর্য ভাই, তোর জন্য এমন মেয়ে গুগলে সার্চ দিয়ে খুঁজে দেখতে হবে। সূর্য মুচকি হেসে বলল, গুগলে সার্চ দিয়ে কেন দেখতে হবে রে ভাই? হতেও তো পারে এমন মেয়ে আমার আশেপাশেই আছে, শুধু একটু খুঁজে বের করতে হবে, এই আর কি। শোন, আজকালকার মেয়েদের মন পাওয়া এত সহজ না যে মেয়েদের মন ভেঙে দিয়ে চলে যেতে পারবে কেউ। শালি তুই, মেয়েদের মন পাওয়া এতটা কঠিন ব্যাপার না, খুঁজলে এমন মানুষের অভাব পড়বে না। তাও ঠিক। সূর্য বসা থেকে উঠে জিয়ানের পিঠে চাপড় মেরে বলল, খুঁজে দেখ, তোর এই সিঙ্গেল বন্ধুকে মেঙ্গেল করার দায়িত্ব তোর। কিন্তু তনু আর মাহিরকে তনুদের বাড়িতে নিয়ে যেতে চান তনুর আব্বু আম্মু, কারণ আগামীকাল রাতে মাহিরের পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। মাহিরের অফিস শুরু হবে 3 দিন পর থেকে, তাই তনু তৈরি হচ্ছে।
মাহির তৈরি হয়ে বিছানায় বসে বসে তনুর দিকেই তাকিয়ে আছে। তনুর দিকে তাকিয়ে থাকলেও মন তার অন্য চিন্তা করছে। অনুর সাথে যে অন্যায়টা সে করেছে এর জন্য অনুর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু অনু যে বলেছিল মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, ও তো আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। আমি তো অনুকে হারাতে চাই না, একদমই না। তনু মাহিরের কাঁধে হাত রেখে বলল, কি এত ভাবছেন বলুন তো? মাহির নিজেকে স্বাভাবিক করে তনুর উদ্দেশ্যে বলল, আমার বউ আমাকে এখনো আপনি করে বলছে, কি করে তাকে তুমি বলা শেখানো চাই সেটাই ভাবছি। তনু মুচকি হেসে বলল, কিছু শিখতে হবে না, সময় হলে আমি নিজেই তুমি করে বলবো, একটু তো সময় লাগবেই। অনুমা, একটু তনুর রুমে গিয়ে দেখে আয় তো, এত দেরি করছে কেন? একটু পরে মাগরিবের আজান দিবে, তোর আব্বু তাড়া দিচ্ছে, একটু জান মা। অনু সোফায় গালে হাত দিয়ে বসেছিল। মায়ের কথায় ভ্রু কুঁচকে উঠে দাঁড়িয়ে বলল, যাচ্ছি। তনু রুমে যাওয়ার সময় মাহিরের সাথে চোখাচোখি হয়ে গেল। পাশ কাটিয়ে ভেতরে ঢোকার সময় বিড়বিড় করে বলল, যাকে দেখতে চায় না সে খালি চোখের সামনে ঘুরঘুর করে, যত সব আলফাল লোক। অনুর কথা মাহির শুনতে পেলেও কিছু না বলেই চুপ করে চলে গেল সে। কি রে বোন, তোর এখনো তৈরি হওয়া শেষ হয়নি? হয়েছে তো, আমি এখনই বের হতাম। অনু তনুর হাত থেকে লাগেজটা নিয়ে বলল, চল, এটা আমি নিলাম। তনু মুচকি হেসে গাড়ির কাছে চলে গেল। সবার জোড়াজুড়িতে তুর্যকেও যেতে হচ্ছে অনুদের বাসায়। অনুদের বাসায় এসে পৌঁছায় রাত 9টার দিকে। তনুর কাকিরা সবাই তনুকে আর মাহিরকে দেখে খুব খুশি। তনুর শ্বশুরবাড়ির লোকজন আসবে শুনে তারা রান্না করে রেখেছে। সবাইকে নাস্তা দিয়ে অনু নিজের রুমের দিকে দৌড় দিল। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তার। এখন একটা গোসল না দিলে আমি শেষ। কাবার থেকে একটা টপস আর স্কার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তনু আর মাহির তনু রুমে চলে গেল। মাহির রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল। আরে, ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছো কেন? কি বললো আরেকবার বলো তো। একবার বলছি যে শুনতে পাও নাই, আবার বলতে হবে? মাহির দুষ্টু হেসে তনুর শাড়ির আঁচলটা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। আমার না প্রেম প্রেম পাচ্ছে। ধ্যাত, ছাড়ুন তো, এখন উঠে ফ্রেশ হয়ে আসেন। মাহির মুখটাকে পিচ্চি বাবুর মতো করে উঠে ওয়াশরুমে চলে গেল। তনু মাহিরের মুখের ভঙ্গিমা দেখে হেসে ফেলল। তুর্য সোফায় বসে ফোন টিপছে। বাবা, তুমি এখানে বসে আছো যে, গেস্ট রুম দেখিয়ে দিইনি কেউ? তুর্য মুচকি হেসে বলল, ঠিক আছে আন্টি, পরে দেখে দিল, সমস্যা নেই। অনু গোসল করে বের হয়ে আসে রুম থেকে। অনুকে দেখতে পেয়ে অনুর মা বলে, তুর্য বাবাকে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। অনু বিরক্ত হয়ে বলল, আসুন আমার সাথে। তুর্য বসা থেকে উঠে মোবাইলটা পকেটে ঢুকিয়ে অনুর পিছনে হাঁটতে থাকে। অনু একটা রুম দেখিয়ে দিয়ে দিল, মুখে কিছুই বলল না। মায়ের কাছে চলে গেল সে। তুর্য অনুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুখে বলে কেমন ক্ষতি হতো কে জানে, এত ভাব, বাপরে বাপ। খেতে অনুর একদমই ইচ্ছে করছে না। মাহিরকে আসতে দেখে অনু চিল্লিয়ে বলল, আম্মু, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও না কেন? মাহির পথেই দাঁড়িয়ে গেল। হালকা ঝগড়া হলে যে মেয়ের গলা দিয়ে খাবার নামতো না, এত কিছুর পরও সেই মেয়ে বলছে কিনা তার ক্ষুধা লাগছে। কত পরিবর্তন। বাড়িতে মেহমান আছে, এত জোরে চিল্লাস কেন? ক্ষুধা লাগছে তো কি করতাম? দেখবো আমি তুই কতগুলো খাবার খাস। আমি তো এখানে খাবো না, আমার রুমে খাবো। পাগলি মেয়ে আমার। মা অনুকে এক প্লেট ভাত বেড়ে দিয়ে চলে গেলেন রান্নাঘরে। মাহির চোখ গোল গোল করে অনুর প্লেটের দিকে তাকিয়ে রইল। বড় একটা মাছের পিস, মুরগির মাংস, ডিম, সবজি, স্যালাড আর পোলাও। অনু প্লেট নিয়ে রুমে যাওয়ার সময় মাহিরের দিকে দাঁত কেলিয়ে বলল, যাতার জন্য এখন আমি আর খাবার উপর রাগ দেখাই না, গিরগিটির জন্য তো একদমই না। অনু ভাব নিয়ে রুমে চলে গেল। প্লেটটা টেবিলের ওপর রেখে আবার রান্নাঘরের দিকে চলে গেল অনু। মাহির যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল।
অনু রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে একটা 7 আপের বোতল বের করে শীষ দিতে দিতে রুমে চলে গেল। যে মেয়েটা আজ দুপুরেও পাগলের মতো কান্না করছিল সেই মেয়েটা এখন এত সহজে হাসতে শিখে গেল। তনু রুম থেকে বের হয়ে মাহিরকে অনু রুমের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমার বোন শান্ত থাকলে খুব শান্ত, আর দুষ্টুমি শুরু করলে ভীষণ দুষ্টু। তনুর কথায় মাহির হক চকিয়ে উঠল, নিজেকে ধাতস্থ করে বলল, দেখতে পাচ্ছি। অনু ভাত নিয়ে এসে ঢেকে রাখলো। খেতে ইচ্ছে করছে না তার এখন, শুধু মাহিরের সামনে ভেঙে পড়তে চায় না বলেই এত কিছু করলো। 7 আপের বোতলের ঢাকনা খুলে 2 ঢোক খেয়ে রেখে দিল। দরজা বন্ধ করে ইয়ারফোনটা কানে লাগিয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। মোবাইলে একটা গান প্লে করে দিল। মনটা আমার ভীষণ খারাপ, 4 দেওয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। মাহিরের দেওয়া প্রত্যেকটা মেসেজ পড়ছে অনু, চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে বালিশে। যতই সবার সামনে ভালো থাকার চেষ্টা করুক না কেন, এই বন্ধ ঘরে আসলে আবার ভেঙে চুরমার হয়ে যায় অনু। অতীতের সব মিথ্যে মায়া আঁকলে ধরে তাকে। ওই কাজল চোখের মেয়ে, তোমার ওই কাজল কালো চোখে যে আমি খুন হয়ে গেছি। তোমার মিষ্টিও 2 ঠোঁট আলতো করে ছুঁয়ে দেখতে চাই। সেই অধিকার দেবে আমায়? সারা জীবন তোমাকে ভালোবাসার অধিকার কি দেবে আমায়? প্রিয়সী, ভালোবাসি তোমায়, অনেক বেশি ভালোবাসি। মানুষ কত সুন্দর নিখুঁত অভিনয় করতে পারে। ছি! আচ্ছা মাহির, আমার সাথে এমন করে কি লাভ হলো তোমার? রাত তখন প্রায় 1টা। ঘুম আসছে না অনুর। সবাই ঘুমিয়ে পড়েছে, খাবার টেবিলেই রয়ে গেছে, খায়নি অনু। মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে গেল। এই নিস্তব্ধ পরিবেশে একটুও ভয় হচ্ছে না অনু। ছাদের দরজা খুলে ভেতরে ঢুকতেই চাঁদের আলোয় চোখে পড়ল 2জন মানুষকে। ছাদের দোলনায় দোল খাচ্ছে তারা। দোলনাটা অনুর পছন্দে লাগানো হয়েছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলো মাহিরের কাঁধে মাথা রেখে বসে আছে তনু। মাহির তনুর পেট জড়িয়ে ধরে আছে। অনুর বুকের মাঝে ধক করে উঠল। এমন একটা রাতের স্বপ্ন মাহির তাকে দেখিয়েছিল। সবকিছুই মাহির পূরণ করছে, শুধু মানুষটা অনু নয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। অনু নীরবে সেখান থেকেই চলে গেল। পানি খাওয়ার জন্য উঠে আসছিল দুর্য। অনুকে কান্না করতে দেখে মুচকি হেসে পানি খেয়ে রুমে চলে গেল দুর্য। কত কথা বলা বাকি ছিল তারই, হয়নি বলা আজও, আর কোনোদিন হবেও না বলা। সে তো জেনেও জানে না তারে আমি ভালোবাসি কত। গভীর রাত, সবাই ঘুমে মগ্ন। ব্যালকনিতে দাঁড়িয়ে অদূর আকাশের দিকে তাকিয়ে আছে অনু। শীতল বাতাস বয়ে গেল তাকে ছুঁয়ে। হালকা বাতাসে চুলগুলো নড়ে চড়ে খেলছে। অনু উদাসীন ভাবে তাকিয়ে আছে। ঘুম নেই তার চোখে। মেঘ এসে হঠাৎ চাঁদকে ঢেকে দিল। আকাশে মেঘ জমতে লাগলো হঠাৎই। চারদিক থেকে শোঁ শোঁ করে বাতাস বইতে শুরু করে দেয়। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানি ছিটকে এসে অনুর হাত মুখে আছড়ে পড়ছে। হাত যেন কোনো অনুভূতি অনুকে ধরতে পারল না। অনু দাঁড়িয়ে রইল চুপ করে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বজ্রপাতের শব্দে যে মেয়েটার ভয়ে জ্বর চলে আসে, সেই মেয়েটা এখন দিব্যি সেই বজ্রপাতের শব্দ উপভোগ করছে। হঠাৎই সে ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে উঠল। হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি ভালো নেই মাহির, আমি ভালো নেই, মরে যাচ্ছি মাহির, আমি মরে যাচ্ছি। তোমার ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে মাহির, ভীষণ মারাত্মকভাবে পড়ে যাচ্ছে আমার হৃদয়। কথা দিয়েও কথা রাখেনি সে। বৃষ্টি পড়ায় শীত করছে মাহিরের। মাহির তনুকে বুকের সাথে জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। তনুও মাহিরের বুকের উষ্ণ ছোঁয়া পেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল।
ফজরের আজান দিতেই ঘুম ভেঙে যায় অনুর। ঘন্টা খানেক হবে হালকা ঘুম এসে ভিড় করেছিল তার চোখে। ঘুম ভেঙে নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করলো। অনু বসা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজের অজু করে বের হয়ে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে সব মনের কষ্ট তুলে ধরল অনু। নামাজ পড়ে উঠে জায়নামাজ গুছিয়ে রেখে আবার ব্যালকনিতে চলে গেল সকালের আলো ফুটেছে কিনা দেখতে। চারদিকে আলো ছড়াচ্ছে সবে। অনু ছাদে গেল তার ফুল গাছগুলোকে দেখতে। লেখাপড়ার জন্য ঢাকায় থাকতো সে, তাই তার সাধের গাছগুলোর যত্ন তনুই নিত। বৃষ্টি পড়ায় চারদিক সতেজ হয়ে গেছে। সকালের ঠান্ডা বাতাস অনুর শরীর জুড়ে বয়ে গেল। অনু চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো তা। যতই যন্ত্রণা থাকুক না কেন, মনে নামাজ পড়ে নিলে এক আলাদাই শান্তি লাগে। নামাজে বসে মোনাজাতে নিজের কষ্টের কথা আল্লাহকে মন খুলে বললে মনটা যেন অনেক হালকা লাগে। বেলি ফুলের গন্ধে পুরো ছাদ মৌ মৌ করছে। অনু বড় বড় করে একটা নিঃশ্বাস নিল। অনু ছাদের রেলিং এর সাথে গিয়ে দাঁড়িয়ে হাত ভাঁজ করে আকাশের দিকে তাকালো। কে বলেছে জীবন রঙিন? আমি তো দেখছি জীবনের উপভোগ করতে জানলে জীবন সত্যিই সুন্দর। ভুল মানুষকে ভালোবেসে ফেললে কি তিল তিল করে নিজেকে শেষ করে দিতে হবে বলে কোনো কথা আছে? ভুল থেকে না হয় শিক্ষা নিলাম, জীবনে এগিয়ে যাওয়ার পথ চিনলাম। ভুল মানুষের জন্য জীবন নষ্ট করার কোনো কথাই হয় না। জীবন সুন্দর, আল্লাহ তা করেন ভালোর জন্যই করেন, এই বিশ্বাস আছে আমার। হয়তো প্রথমে মেনে নিতে কষ্ট হয়, তবে সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শুরু হবে এক নতুন অধ্যায় আমার জীবনে। সূর্য ঘুম থেকে উঠে ছাদে চলে আসলো। ঘুম থেকে ছাদে আসা তার নিত্যদিনের অভ্যাস, সেটা নিজের বাড়ির ছাদ হোক বা অন্যের বাড়ি। আড়মোড়া ভেঙে হাই তুলে সামনের দিকে তাকাতেই অনুকে দেখতে পেল। পিছন ফিরে আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্য পাশে গিয়ে অনুর দিকে তাকিয়ে দেখলো সে মুচকি মুচকি হাসছে। সূর্য দুষ্টুমি করে বলল, কি বেন, প্রেমে পড়েছেন নাকি? এমন মুচকি মুচকি কেন আসে না? একা একা মুচকি হাসা কিন্তু প্রেমের লক্ষণ। সূর্যর কথায় অনু ভ্রু কুচকে পাশে তাকালো। খুব ভালো একটা মুডে ছিল অনু। সকাল সকাল পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল তার। দাঁড়িয়েছে তো ভালো কথা, কিন্তু কথা শুরু করলো কিনা প্রেম দিয়ে। সকাল সকাল এখানে কি করেন আপনি? সূর্য মুচকি হেসে বলল, সকালের মিষ্টি বাতাস না খাইলে আমার সারাদিনটা ভালো কাটে না, তাই ঘুম না ভাঙতেই হাওয়া খেতে চলে আসলাম ছাদে। আসছেন তো ভালো কথা, আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে হাওয়া খাইলে কি হতো না? বাই দ্য ওয়ে, হাওয়া আবার খাওয়া যায় নাকি? অনুভব করা যায় আর কি। তো মুচকে মুচকে হাসলেন কেন? গতকালকে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল বলে মন খারাপ ছিল, আর আজকে সব ঠিক হয়ে গেছে? অনু দীর্ঘশ্বাস ফেলে বলল, সে চলে গেছে সারা জীবনের জন্য আমার কাছ থেকে, অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কোনো দিনও ফিরে আসবে না। কেন ফিরে আসবে না? সে কোথায় গেছে? উফ, আপনাকে এত কথা বলতে যাব কেন? এত কথা জেনে আপনি কি করবেন? না, কিছু করব না, এমনি জাস্ট জানতে চেয়েছিলাম। অনু বিরক্ত হয়ে আর কিছু না বলেই নিচে নেমে গেল। সূর্য মুচকি হেসে অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুঝি না সূর্য এত কেন মুচকি হাসে। এদের জ্বালায় একটু একাও থাকতে পারবো না, উফ, অসহ্যকর। অনু রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। তনুর ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে মাহিরের বুকের মাঝে দেখে মুচকি হাসলো। এক হাত দিয়ে মাহিরের চুলগুলো এলোমেলো করে দিয়ে ধীর গলায় ডেকে বলল, এই যে মিস্টার, শুনছো? আমাকে কি ছাড় দিবা? মাহির একটু নড়ে চড়ে উঠল। তনুকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, কয়টা বাজে বউ? তনু মুচকি হেসে বলল, আমাকে না ছাড়লে কেমনে বলবো কয়টা বাজে? মাহির তনুকে হালকা করে ছেড়ে দিল।
পুরোপুরি ছাড়লো না। তনু পাশের টেবিল থেকে মোবাইল নিয়ে সময় দেখে বলল, 7টা বাজে, এত বেলা হয়ে গেছে, ইস। মাহির তনুকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, অত বেলা হয়নি, মাত্র 7টা বাজে। তুমি কি এটা ঢাকা শহর পাইছো? ছাড়ো তো আমাকে, সবাই কি ভাববে বলো তো? আমাকে ছেড়ে দিয়ে তুমি ঘুমাও। মাহির বিরক্ত হয়ে তনুকে ছেড়ে দিল। পাশ ফিরে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। তনু বিছানা ছেড়ে নেমে চুলগুলোকে হাত খোপা করে বেঁধে হাই তুলতে তুলতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অনু বিছানায় শুয়ে শুয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। 4 দিন পর তার ভার্সিটিতে যেতে হবে। ছুটি শেষ হয়ে যাবে, সামনে পরীক্ষা আছে। মাথা থেকে মাহিরের চিন্তা ঝেড়ে ফেলতেই হবে, না হলে এত বছরের কষ্টই বৃথা যাবে। সকালের নাস্তা খাওয়ার জন্য ডাক পড়লে রুম থেকে বের হয়ে আসে অনু। রাতে খাবার না খাওয়ায় এখন খুবই খিদে লাগছে তার। খাবার টেবিলে বসে সবার আগে গরম গরম লুচি আর গরুর মাংসের ভুনা খেয়ে পেট তাজা করে নিল অনু। 1 গ্লাস পানি পান করে একটা ঢেকুর তুলে সোফায় গিয়ে বসলো সে। তুর্য দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ অনুর খাওয়া দেখে। এই ভেবে মনে শান্তি লাগছে যে অনু এতদিনে একটু স্বাভাবিক হয়েছে আর এখন পেট পুড়ে খাচ্ছে। অনু সোফায় বসে টিভি অন করে কার্টুন দেখতে শুরু করে দিল। টম অ্যান্ড জেরি দেখতে তার খুবই ভালো লাগে। অনুর এত বারণ করা সত্ত্বেও তুর্য শয়তানি হেসে অনুর পাশে গিয়ে বসে পড়ল। তুর্যকে নিজের পাশে বসতে দেখে রেগে গেল অনু। তাই রাগ করে টিভি অফ করে গট গট করে রুমে চলে গেল। তুর্য তো হাসতে হাসতে শেষ। এই মেয়েটাকে রাগাতে তার খুব ভালো লাগে, অতিরিক্ত ভালো লাগে। বিকেলে অনুদের এলাকাটা ঘুরে দেখার জন্য তৈরি হলো সবাই। সবাই বলতে তুর্য, মাহির, তনু আর জুন। অনু যাবে না বলে অনেকবার বারণ করেছে তাকে না জোর করতে। আরে বেআইন, আপনার এলাকায় যদি আপনি না যান তাহলে কেমন হবে বলুন তো? আজব তো মশাই, এতবার বলতেছি যাবো না, তারপরেও এত জোর করছেন কেন? অনুমা, তুই এতগুলো দিন পর বাড়ি আসলি, ওদের সাথে গিয়ে একটু ঘুরে আয়, মন ভালো থাকবে। কি আমার ক্ষতি হবে বলতো অনু? আপুও তো যাচ্ছি। এখন যদি না যায় তাহলে এক একজন এক এক কথা শোনাবে। আজাইরা। অনু বিরক্ত হয়ে সবার সাথে চলে গেল জায়গাটা ঘুরে দেখতে। খাগড়াছড়ি মানে পাহাড় পর্বত, এত সুন্দর জায়গাটা বলে বোঝানো যাবে না। রাতে বৃষ্টি পড়ায় মাটি হালকা ভিজে আছে এখনো। বাইরে এসে অনুর মন সতেজ হয়ে গেল। আপন মনেই হাসতে লাগলো সে। বাতাসে অনুর খোলা চুল উড়ছে। মাহির আর তনু আগে আগে হাঁটছে। জুই অনুর পাশে হাঁটছে। সূর্য অনুর একটু পেছনে ছিল, সেও চুপ করে অনুর পাশে পাশে হাঁটছে। অনু ঘাড় ঘুরিয়ে চুলগুলোকে সামনে আনতে গেলে তুর্যর মুখে বাড়ি খায়। তুর্য সেখানেই দাঁড়িয়ে যায়। বুকের মাঝে ধক করে ওঠে তার। অনু জুইয়ের সাথে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। তুর্য বাহাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মুচকি হেসে আবার অনুর পাশে গিয়ে হাঁটতে থাকে। সামনে একটা পাহাড় দেখে সেটায় ওঠার জন্য অনুর মন খুব টানছে। আপনি আমার সঙ্গে দৌড়ে এই পাহাড়ে উঠতে পারবেন না বেন সাহেবা? সূর্যর কথায় অনু তার দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে পারবেন তো এই পাহাড়ে দৌড়িয়ে উঠতে? ওকে, বাজি। বাজি শব্দটা শুনে অনুর মেজাজ খারাপ হয়ে গেল। এই ফালতু শব্দটা আমার সামনের কখনো উচ্চারণ করবেন না। সূর্য মুখটাকে বাংলার 5 করে সামনে এগিয়ে গেল। অনু আপু, বাজি শব্দটাই কি আছে? কিছু না জুই। মাহির আর তনু হাসতে হাসতে সামনে এগিয়ে যেতে লাগলো। অনু, তুর্য আর জুঁই ওদেরকে পেছনে ফেলে সামনে চলে গেল। অনু জুঁইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটছে। সামনে একটা গর্তে অনুর পা পড়ার আগেই তুর্য অনুর হাত ধরে টান মারে, যার ফলে অনু তুর্যর বুকের ওপর গিয়ে পড়ে। তুর্য অনুকে সহ মাটিতেই পড়ে যায়। মাহিরের চোখ সেদিকে পড়তেই ও সেখানেই দাঁড়িয়ে পড়ল। তনু দৌড়ে গিয়ে অনুকে ধরল।
অনু হাত ছাড়তে ছাড়তে তুর্যর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমার হাতটা ধরে টান দিলেন কেন আপনি? তুর্য মাটি থেকে উঠে শার্টের ময়লা ঝাড়তে ছাড়তে ভ্রু কুঁচকে বলল, সামনে তাকিয়ে দেখুন, আর একটু হলেই গর্তে পড়ে যেতেন, আর নাক মুখ সব ফাটাতেন। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আর আপনারা ছেলেরা আমার থেকে দূরে থাকবেন। আপনাদের দেখলেই আমার রাগে গা জ্বলে ওঠে। ফালতু ছেলে, সুযোগ পাইলেই মেয়ের গায়ে হাত দেওয়ার ধান্দা। এইভাবে বলছিস কেন তুই অনু? তুর্য তো তোর ভালোর জন্যই হাত ধরলো। চুপ কর তুই, সব ছেলে এক বাটপার। সূর্য মুচকি হেসে বলল, কথাটা একদম ঠিক বলেন আপনি। দুনিয়ার সব মেয়েরা যেমন এক না, ঠিক তেমনই সব ছেলেরাও এক না, সবাই বাটপাড়ি করে না। মাহির যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। একটু আগের ঘটনায় কেন জানি তার কলিজায় ছেদ করে উঠল। অনু রেগে বাড়ির পথে হাঁটা ধরল। তুই কি করে বুঝবি মন ভাঙার যন্ত্রণা? আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে ভালোই তো আছিস, শুধু আমার ভালো থাকাটাই কেড়ে নিয়েছস। বিশ্বাস ভাঙে একজন, আর সেই বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে। অনু মাহিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তার দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতের দাঁত চেপে হেঁটে চলে গেল। তুর্যর খুবই খারাপ লাগছে অনুর ব্যবহারে। তারা আর সামনে না এগিয়ে বাড়ির পথেই হাঁটা ধরল। অনু বাড়িতে এসে বিছানায় ধপ করে বসে রইল। খুব রাগ হচ্ছে তার। মাহিরকে ইচ্ছে করছে খুন করে ফেলতে। তনুকেও কেন জানি সহ্য হচ্ছে না অনুর। আমার জীবন নষ্ট করে ওরা সুখে ঘর করবে কেন? কেন কেন কেন? রাগের মাথায় অনু টেবিলের ওপর রাখা একটা কাঁচের গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। কাঁচগুলো ভেঙে সারা রুমে ছড়িয়ে পড়ে। তনু অনু রুমে ঢোকার সময় একটা কাঁচের টুকরো তার পায়ে গেঁথে যায়। আহ করে তনু চিল্লিয়ে ওঠে। অনু দরজার সামনে তাকিয়ে ফ্লোরে রক্ত দেখে শান্ত হয়। তনুর কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে টান দিয়ে তনুর পা থেকে কাঁচটা বের করে নেয়। তনুর চিৎকার শুনে মাহির ছুটতে আসে। তনুর পা থেকে রক্ত ঝরতে দেখে তনুকে কোলে নিয়ে তনু রুমে চলে গেল। মা এসে অনুর উদ্দেশ্যে বলল, দিন দিন কি অসভ্য হচ্ছিস তুই? তনুর পা কতটা কেটে গেছে দেখেছিস? অনু কিছু না বলেই বিছানায় গিয়ে বসে পড়ল। মা আর কিছু না বলে তনুর রুমে চলে গেল। উফ, কি করে ফেলছি আমি এটা? তনু আপু তো জানেই না মাহির আমার সম্পর্ক ছিল। রাগের মাথায় কি যে করছি, উফ। অনু মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করেই বসে রইল। মাহির তনুর পায়ে ব্যান্ডেজ করে দিয়ে তনুকে বিছানায় শুইয়ে দিল। তনু ফ্যানের দিকে তাকিয়ে আছে। মাথায় তার ঘুরছে অন্য সব চিন্তা। সামান্য কারণে অনু রাগ করেনি। অনু কখনো এত অল্প কিছুতে এত রেগে যায় না। আমার বিয়ের দিন থেকেই অনু কেমন জানি গোলমেলে লাগছে। কিছু তো একটা হয়েছে অনুর। অনু বসা থেকে উঠে ফ্লোর থেকে একটা একটা করে কাঁচের টুকরো উঠাতে লাগলো। একটা কাঁচের টুকরোর সাথে তার হাত লেগে বেশ খানিকটা কেটে যায়। অনু পাত্তা দিল না। বাহির থেকে এসে রুমে যাওয়ার সময় তুর্যর চোখ পড়ল অনুর রুমের দিকে। অনুর হাত যে কেটে গেছে তা স্পষ্ট দেখতে পেল, কিন্তু কিছুই বলল না, কারণ কিছু বলার বা করার অধিকার তার নেই। অনু কাঁচগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিল। হাতের রক্তগুলোও মুছে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ভাল লাগছে না তার। নিজেকে যত শক্ত করতে চাচ্ছে তত মাহিরের সামনে পড়লে দুর্বল হয়ে যাচ্ছে। নিজেকে শক্ত করতে হলে মাহিরের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। রাত 10টার দিকে মাহির, তনু আর মাহিরের আব্বু আম্মু থাকার উদ্দেশ্যে রওনা দেয়। তুর্য আর জুঁই আজ রাতে অনুদের বাসায় থাকবে। সকালে বাবা মায়ের সাথে এসেছিল জুঁই। অনুর মা আর যেতে দেয়নি তাকে। তনু চলে যাওয়ার সময় অনু তার সাথে এক শব্দও কথা বলেনি। চুপ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রাত তখন প্রায় 2টো। সবাই ঘুমিয়ে গেছে। হাত থেকে অনেক রক্ত ঝরায় শরীর হালকা দুর্বল লাগে অনুর। এতদিন রাত জাগায় চোখের নিচে কালি পড়ে গেছে। বাবা রুম থেকে একটা ঘুমের ওষুধ চুরি করে সেটা খেয়ে নেয় সে। না হলে আজ রাত তার নির্ঘুমই কাটবে। বিছানায় শুতেই ঘুম চলে আসে অনুর। দরজা বন্ধ করতে ভুলে যায় সে। তুর্য সন্ধ্যার দিকে ফার্মেসি থেকে ব্যান্ডেজ আর মলম কিনে নিয়ে এসেছিল।
হাত কেটে যাওয়ার পর ও যে মেয়েটার সেদিকে পাত্তা দেবে না তা খুব ভালো করেই জানা হয়ে গেছে এই কয়দিনে।